নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা 65 পেজ পর্যন্ত দেখেছিলাম। কত পেজ? 65 পেজ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব 66 পেজ থেকে, ঠিক আছে? তো 66 পেজের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণনীয়ক নির্ণয় করলে প্রথম সাধারণ গুণনীয়ক বা গসাগুটি পাওয়া যাবে, সেই সংখ্যাটি অনির্দিষ্ট। আচ্ছা, গতকাল আমরা যে পর্যন্ত লাস্ট ডিসকাস করেছিলাম যে আসলে আমরা যে সাধারণ গুণনীয়ক বের করছি, কি বের করছি? যে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? সেই সাধারণ গুণনীয়ক তোমার বের করার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদেরকে তোমার প্রতিটা ভগ্নাংশের অনেকগুলো করে গুণনীয়ক বের করতে হচ্ছে, তাই না? যেমন আমরা যদি একটু উপরের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানে 3.9 সেখানে কিন্তু আমাদের একটি মাত্র গুণনীয়ক যেটা 144, সেটা হচ্ছে ভগ্নাংশ 1, 4 এবং 3, 11, এই দুটোর মধ্যে একটি মাত্র সাধারণ ভগ্নাংশ বের করার জন্য আমাদের কিন্তু এখানে কতটি 14টি করে গুণনীয়ক বের করতে হয়েছে, যেটা আসলে অনেক। আবার কোনো সময় দেখা যাচ্ছে আমরা 5টি মাত্র কোনো একটি ভগ্নাংশের 5টি মাত্র গুণনীয়ক বের করার মাধ্যমে সেখানে কিন্তু আমরা সাধারণ গুণনীয়ক পেয়ে যাচ্ছি। তো এখানে খেয়াল করতে হবে, এখানে হচ্ছে তোমার আমাদের কিন্তু এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে আসলে কতটি গুণনীয়ক নির্ণয় করলে প্রথম সাধারণ গুণনীয়ক বা গসাগুটি পাওয়া যাবে, সেই সংখ্যা অনির্দিষ্ট। অর্থাৎ আমরা জানি না যে আমাদের সাধারণ গুণনীয়কের জন্য কতগুলো ভগ্নাংশের একটি ভগ্নাংশ কতগুলো গুণনীয়ক বের করতে হবে সেটা আমাদের জানা নেই। তাহলে এবার চলো এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। তো আমাদের মূলত আজকের এই প্রশ্নটা নিয়ে আমরা কাজ করব যে একটা সংখ্যার সর্বনিম্ন কতটি গুণনীয়ক বের করলে আমরা দুটি ভগ্নাংশ সাধারণ গুণনীয়ক পাবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে 1-এর 4 আর 3-এর 11কে কিন্তু চাইলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করা যায়। আচ্ছা, 1-এর 4 আর 3-এর 11 একে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করা যায়। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে বোঝায় যার দুটি হর সমান। অর্থাৎ আমি যদি এখানে তোমাদেরকে এই 1-এর 4 আর এই 1-এর 3-এর 11 এই দুটি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে দেখো উপরের গুলাকে কি বলা হচ্ছে? উপরের গুলাকে বলা হচ্ছে লব আর নিচের গুলাকে বলা হচ্ছে হর। তাহলে এখানে এই যে লব 1 বা 3, লব এখানে 1 বা 3 আছে, সেই 1, 3 কিন্তু দেখো 1 না। আবার হর যে এইটার প্রথম ভগ্নাংশ 4, পরেরটা 11, এই দুটোও 1 না। তো আমাদের কি করতে হবে? সমহরে রূপান্তর করতে হবে। তো সমহর রূপান্তর করা বলতে কি বোঝায়? যখন আমরা নিচের যে হর আছে সেই দুটোকে যখন এক করে ফেলবো তাকেই বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো 1-এর 4কে আমরা আর 1-এর 11কে আমরা যদি এক করতে চাই তাহলে 4 আর 1-এর হচ্ছে তোমার এই করতে হবে, একই হতে হবে। তো কত করতে হবে? 11কে যদি আমরা তোমার 4কে যদি আমরা 11 দিয়ে গুণ করি আর 1কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 11কে 4 দিয়ে, তাহলে দেখো এখানে আসছে কত? এখানে আসছে হচ্ছে তোমার, এখানে গুণ করলে আসছে, দেখো এখানে গুণ করলে আসছে হচ্ছে 1 আসছে আর নিচে আসছে কত? 44। আর এই পাশে কত আসছে? দেখো এই পাশে আসছে হচ্ছে 4 আসছে, উপরে আসছে 4, নিচে আসছে কত? নিচে আসছে 44। তাহলে আমরা কিন্তু দেখো এখানে 1কে 11 দিয়ে গুণ করলে 11 পাচ্ছে, আর 4কে 11 দিয়ে গুণ করলে পাচ্ছে 44। আবার এখানে 11কে 4 দিয়ে গুণ করলে পাচ্ছে 44, আর উপরে 1কে 4 দিয়ে গুণ করলে পাচ্ছে 4। তাহলে মোট কথা আমরা কিন্তু নতুন দুটি সংখ্যা পাইলাম। সেই সংখ্যা দুটো কি হলো? যে 1144, আর একটা পাইলাম হচ্ছে 444, ঠিক আছে? তাহলে আমাদের কি সংখ্যা ছিল? আমাদের ছিল 1-এর 4 আর 3-এর 11। এটাকে আমরা সমহর বিশিষ্ট করার জন্য যার নিচের হর দুটি সমান, অর্থাৎ এই ভগ্নাংশ দুটি দেখো নিচের হর দুটি 44, তাহলে এই দুটি কিন্তু সমহরে রূপান্তর করেছি। তো এই সমহর রূপান্তর করার জন্য আমরা গুণ করলাম, তার মানে যে দুটি ভগ্নাংশর হর দুটি সমান তাদেরকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে পারি।
তো এটা রূপান্তর করার নিয়মও কিন্তু দেখাই দিলাম, এই যে এখানেও দেওয়া আছে দেখো 3 11কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আবার হচ্ছে 3কে 4 দিয়ে ভাগ করা হয়েছে আর 11কে 4 দিয়ে ভাগ করা হয়েছে, 44 আর 12, 12 44। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 4 এবং এই 1 3 3 11কে চাইলে আমরা সমহরে রূপান্তর করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 4 আর 11 আছে, তো এদের 4 আর 11 গুণ করলে কত হয় 44। তো আমাদের এই 44কে হচ্ছে আমাদের এখানে এই হরকে এমন 4-এর সাথে এমন একটি সংখ্যাকে গুণ করতে হবে যাতে 44 হয়, আবার এই 11কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এখানেও 44 হয়। তো অবশ্যই তুমি 1-এর 4কে এই 1-এর 4কে তুমি যদি 4কে তুমি যদি 11 দিয়ে গুণ করো, আবার 1 দিয়ে 11 গুণ করো, তাহলে এখানে হচ্ছে কত দেখো এখানে কিন্তু তুমি পাচ্ছ 44 আর উপর পাচ্ছ 11। আবার যদি তুমি 3-এর 11কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ খাও যাতে তোমার হর হয় 44, সেই ক্ষেত্রে তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করলে হয় 44 আর উপরে দেখো 12 হচ্ছে, বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু সমহর বিশিষ্ট হর ভগ্নাংশ তৈরি করতে হয়। এখন চিন্তা করে দেখো আমাদের দুটি ভগ্নাংশের জন্য হর কিন্তু একই আছে, তাহলে আমাদের কিন্তু হর নিয়ে আর কিন্তু ভাবতে হচ্ছে না। এখন ভাবো আমরা যদি দুটি ভগ্নাংশকেই 44 দিয়ে গুণ করতাম তাহলে দুটি পূর্ণ সংখ্যা পেতাম, সেগুলো হলো 11 12। এখন বলো তো 11 12 এর গসাগু কত? অর্থাৎ এখানে যেহেতু খেয়াল করো, যেহেতু আমরা এখানে দুটি ভগ্নাংশ পাইলাম, কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পাইলাম, একটা হচ্ছে 11 44 আর একটা হচ্ছে কত 12 12 44। কোনটা থেকে পাইলাম? এই যে উপরের এই দুইটাকে আমরা রূপান্তর করলাম কি এই দুইটাতে। এখন এই দুটার দেখো নিচে 44, দুইটার হরই কিন্তু 44, তাহলে আমাদের বাকি থাকে কি 11 আর থাকে, আর ওই পাশে থাকে কত 12, এই দুটো থাকে 11 আর 12 থাকে। এখন 11 আর 12 যদি আমরা গসাগু বের করি তাহলে 11 12 গসাগু কি 11 12 গসাগু কিন্তু 1 হবে। কত 1 হবে? 11 12 গসাগু কিন্তু শুধু 1 হবে। এই যে এই 1 কেমনে 1 হয়? আমরা জানি গসাগু মানে কি দুটি সংখ্যার মধ্যে মিল থাকতে হবে। তো তুমি 11 আর 12 মধ্যে কি মিল আছে? কোনো মিল নাই, শুধু একটাই মিল পাবা। তো তাহলে আমরা সমতা করার জন্য 11 12 এর গসাগু কিন্তু 44 দিয়ে ভাগ করা প্রয়োজন, কারণ আমাদের প্রাপ্ত ভগ্নাংশ দুটি ছিল এত, অর্থাৎ গসাগু হবে এত। বুঝতে পারছো? অর্থাৎ এখানে নিয়মটা খুবই সিম্পল, নিয়মটা খুবই সিম্পল। দেখো এখানে নিচে কিন্তু নিয়মগুলো লিখে দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখানে কিন্তু নিয়ম লিখে দেওয়া আছে। এই যে এখানে দেখো ছক 3.10-তে এই নিয়মগুলো লেখা আছে যে কিভাবে আমরা এইভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব, তারপরে আমরা হচ্ছে সেখান থেকে সাধারণ গুণনীয়ক বের করব। সেই নিয়মটা এখানে সুন্দর করে দেখো 4টি ধাপে দেওয়া আছে। তো এটা আমরা পরে দেখব। আমরা দেখছিলাম এখানে যে গসাগু বের করার নিয়ম কি? গসাগু বের করার নিয়ম হচ্ছে আমাদেরকে প্রথমে সমহর বিশিষ্ট করতে হবে। সমহর বিশিষ্ট অর্থাৎ এরকম যদি থাকে সেটাকে আমাদের এইভাবে করে রূপান্তর করে নিতে হবে। করার পর যেহেতু নিচের দুটি সমান, তাহলে উপরের দুটি যে লব থাকবে সেই লব দুটির হচ্ছে 11 ও 12 এরকম দুটি লব থাকবে, সেই লবগুলোর আমরা গসাগু বের করব, করে ওই গসাগুটাও যাবে উপরে আর নিচে আসবে কি এই হরটা নিচে আসবে। অর্থাৎ 11 12 হচ্ছে তোমার গসাগু হচ্ছে 1 হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে এই দুটো 1-এর 4 এবং 3-এর 11 হচ্ছে সাধারণ গুণনীয়ক হচ্ছে কত 1-এর 44। বুঝতে পারছো? 1-এর 44 এইভাবে আসছে কিন্তু। আচ্ছা, এবার আমাদের বলতেছে এখান থেকে তাহলে কি বোঝা যায়? একাধিক সাধারণ ভগ্নাংশ যদি হর একই হয়, এখান থেকে আমরা বুঝতে পারছি যদি একাধিক সাধারণ ভগ্নাংশের হর যদি একই হয়, অর্থাৎ ভগ্নাংশগুলো যদি সমহর বিশিষ্ট হয়, তাহলে ভগ্নাংশগুলোর গসাগু কিন্তু একটি ভগ্নাংশ হবে, সেই ভগ্নাংশটির হরটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর হবে, লবটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু হবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে মূলত শিখতেছি যে সাধারণ গুণনীয়ক কি করে বের করতে হয়, তাই না?
তো সাধারণ গুণনীয়ক আমরা কি করে বের করছিলাম? এই যে প্রথম সংখ্যার গসাগুর হচ্ছে গুণনীয়ক লিখছিলাম, তারপরে এখানে মনে করো 1-2, 1-2 এখানে হচ্ছে গুণনীয়ক লিখছিলাম, 1-4 এখানে গুণনীয়ক লিখছিলাম, তারপর উপর নিচে যে মিলটা পাচ্ছিলাম সেটাকে আমরা কি বলছিলাম? সাধারণ গুণনীয়ক। কিন্তু এটা অনেক কষ্টসাধ্য, তো আমরা এই পদ্ধতিতে না করে এবার আমরা করলাম কি? এবার আমরা করলাম যে হচ্ছে তোমার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বলা হচ্ছে যে গসাগুর একটি ভগ্নাংশ হবে, সেই ভগ্নাংশের হরটি সমর বিশিষ্ট হর হবে এবং লবটি সমর বিশিষ্ট ভগ্নাংশ লবগুলো গসা হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে আমাদের বারবার এরকম প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশর গুণনীয়ক অনেকগুলো গুণনীয়ক লিখে তারপরে তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক বের করে, এটা কষ্টসাধ্য। তো আমরা সহজে এখানে কি করলাম যে সমহর বিশিষ্টতে রূপান্তর করব, অথবা সমহর হলে নিচের যে হরটা থাকবে সেটা আমরা হর হিসেবে নেব এবং উপরের যে লবগুলো থাকবে সে লবগুলোর হচ্ছে আমরা গসাগু করে সেই গসাগুটা হচ্ছে আমরা লব হিসেবে বসাই দিব এবং আমরা একটা সাধারণ গুণনীয়ক পেয়ে যাব। তো এখানে দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এখানে আমাদের একক কাজ দেওয়া হয়েছে, সেই একক কাজটা আমরা করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো। আচ্ছা, এরপর গসাগুর সাহায্যে 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো। বুঝতে পারছো বিষয়টা? সমহর বিশিষ্ট ভগ্নাংশর রূপান্তর মাধ্যমে মানে আগে আমাদেরকে সমহরে আমাদের রূপান্তর করতে হবে, ঠিক আছে? তারপর আমাদের কি করতে হবে? তারপরে সেগুলোকে ভগ্নাংশ জোড়ার গসাগু নির্ণয় করতে হবে। এবার যে গসাগুটা পাবো সেইটাতে আমাদের 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে আমরা ক্রমিক আকারে দেখব। আচ্ছা, পরেরটা আমাদের কি বলতেছে দেখো, এখানে আরেকটা বলতেছে একক কাজ, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করো। গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক আমরা গুণনীয়ক বের করব, ঠিক আছে? গুণনীয়ক বের করব এবং সেটার কি করব? সেখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক বের করব এবং সেখান থেকে আমরা গসাগু নির্ণয় করব এবং উভয় ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণনীয়ক নির্ণয় করা হলো সে হলো গসাগু পাওয়া যায়। অর্থাৎ মনে করো তোমার 1-5 আছে আর একটা আছে হচ্ছে 1-15। এবার 1-5 আর 1-15 দুইটা কি এক? না। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রথম সাধারণ গুণনীয়ক পাওয়ার জন্য 1-5 দেখা যাচ্ছে 10টি গুণনীয়ক লিখতে হবে আর 1-15 60টা লিখতে হচ্ছে, তাহলে আমরা প্রথম গুণনীয়ক পাচ্ছি। তো দুটোর ক্ষেত্রে কিন্তু এক না। তো এটা বলতেছে যে আমাদের সাধারণ গুণনীয়ক বের করার জন্য আমাদের এরকম কতগুলো গুণনীয়ক লিখতে হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। আচ্ছা, এটা আমরা করার সময় আরও সুন্দর করে বুঝবো। চলো আমরা এটা করে আসি আগে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে আছে প্রদত্ত সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ যেই সংখ্যাটা আমাদের এখানে করতে হবে প্রদত্ত সংখ্যা 1, 2, 1, 3, 1, 3, 1, 4, 1, 3, 1, 2 সেটা আমরা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ 1, 2, 1, 3, ঠিক আছে? দেখো এখানে আমাদের টোটাল কতগুলো আছে? টোটাল 5টা আছে এখানে। তো আমাদের এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে আমাদের যে হরগুলো আছে, যেমন এখানে 2, 3, 3, 4, 3, 10, 6, 8, 4, 11, এইগুলোকে আমাদের এমনভাবে করতে হবে যাতে দুটি হচ্ছে তোমার সংখ্যা এক হয়। অর্থাৎ এখানেও যদি 10 হয় এখানেও 10 হবে, এখানে 15 হলে এখানেও 15 হবে, এইভাবে। তো এখানে যেহেতু 3 আছে এখানে 2 আছে, তো এটা হচ্ছে 3 দুগুণে কত? 6। তার মানে এখানেও 6 করতে হবে, এখানেও আমাদের 6 করতে হবে। তো 6 করার জন্য নিয়মটা দেখো, আমরা এই যে 1-2কে আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? নিচেরটাকেও আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করার ফলে হচ্ছে আমাদের এখানে 3 আর এখানে হচ্ছে 6। একইভাবে 1-3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে দেখো উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত? 6। বুঝতে পারছো? আমি জাস্ট এখানে একটা করে দেখালাম, কিন্তু এভাবে ভেঙে ভেঙে করা যাবে না। এখানে আমরা এভাবে আমরা করে ফেলবো দ্রুত। তাহলে 3 আর 4, 3 4 কথায় 12, তাহলে করলাম 12। তাহলে 3কে কি করব? আমরা 12 করলাম। এবার
উপরের একটা কত 4 দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4। আর এই পাশে হচ্ছে কত 1-এর 4-কে আমরা কত 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 12। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা খেয়াল করো, পরেরটাও সেম। এখানে আমরা এই যে 1-এর 3 যেটা আছে, 1-এর 3-কে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 10 30 হচ্ছে। এখানে আমরা আমাদের হচ্ছে 3 30। বুঝতে পারছো? পরেরটাও কিন্তু সেম। পরেরটা হচ্ছে 24। দেখো 6-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, খেয়াল করো 1 গুণ 4, 6 গুণ 4, তাহলে আমরা পাচ্ছি 4 24। আর এখানে 8 হচ্ছে, 8-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, আর 3 আসলে এখানে কত হচ্ছে 24। ঠিক আছে। আমি জাস্ট এইভাবে করছি মাঝে মাঝে যাতে তোমাদেরকে একটু বোঝানোর জন্য। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এইভাবে হবে না, এখানে আমাদের করতে হবে হচ্ছে জাস্ট এতটুকুই করতে হবে, এই যে এতটুকুই করতে হবে, জাস্ট এতটুকুই লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার পরে 1-এর 4-এর এখানে কত হবে, 1-এর 4-এর এখানে হবে হচ্ছে 11 44। আর পরেরটা কত হবে নিচে 44, আর কত দিয়ে গুণ যাবে 3 দিয়ে গুণ যাবে, তাহলে 3 থেকে কত হয়, আচ্ছা 4 দিয়ে গুণ যাবে, 4 11, 4 11 গুণ যাবে, 4 3 দিয়ে গুণ যাবে, তাহলে কত হলো 3 4 12। এবার আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ লব, এই যে আমরা এই যে সমহর দুটি দুটি করে দেখো 3 6 6 12 12 30 30 24 24 44 44, প্রতিটার কিন্তু হরগুলো সমান। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলো আমাদের লিখতে হবে, তাহলে এখানে লব আছে কত 3 আছে 2 আছে, এখানে কত 4 আর 3 আছে, 4 আর 3 আছে, এখানে 10 3 আছে, 10 3 আছে, এখানে 4 3 আছে, 4 3, এখানে 11 12, এখানে 11 আছে 12 আছে। ঠিক আছে। আচ্ছা, গসাগুগুলো লবগুলোর গসাগু, এবার 3 আর 2 এর গসাগু কত হয় 1, 4 1 এর গসাগু কত হয় 1, 10 3 এর 1, 4 3 এর 1, 11 12 1 হয়। আচ্ছা, এবার গসাগু লিখতে হবে। এবার গসাগু অর্থাৎ সাধারণ গুণনীয়ক, গসাগুর আর এক নাম কি সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সব থেকে বড় যে গুণনীয়কটা সেটা বসাইতে হবে। তো আমাদের এখানে কমন কত ছিল 6, আর এখানে আমরা গসাগু কত বললাম 1, তাহলে 1 6, এখানে ছিল 12, তাহলে নিচে যাবে 12, আর এখানে উপরে 1, এখানে 1, এই পাশে কত 30, এখানে 1, এই পাশে কত 24, এই যে এই একটা উপরে গেল, আবার এই একটা উপরে আনলাম, আর এখানে থাকলো কত 44। বুঝতে পারছো? এবার এই যে প্রদত্ত যে দুটি করে এখানে কত দুটি করে যে ভগ্নাংশ দেওয়া ছিল, ভগ্নাংশের গসাগু বা সাধারণ গুণনীয়ক, গসাগু আর সাধারণ গুণনীয়ক কি বললাম 1, তাহলে গসাগু এবং গসাগু সাধারণ গুণনীয়ক কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের প্রশ্ন মতো ছিল যে আমাদের সাধারণ গসাগুর সাহায্যে 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যে গসাগুগুলো পাইলাম বা সাধারণ গুণনীয়ক পাইলাম, এইগুলার আমরা 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তো এবার আমরা যদি 10টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, দেখো এখানে হচ্ছে আমরা প্রদত্ত সংখ্যাগুলো নিয়ে নিয়েছি, এগুলার গসাগু আমরা বের করেছিলাম। তো গসাগু হচ্ছে প্রতিটার গসাগু আমরা বের করেছিলাম, তো সেই গসাগুগুলো আমরা আগে বসায় নিব। ঠিক আছে, পরপর বসায় নিব। তো যদি বসায় নিই তাহলে দেখতে পাচ্ছ 1 2 1-এর 3-এর হচ্ছে গসাগু কত হয়েছিল 1-এর 6, এখানে হয়েছিল 1-এর 12, এখানে হয়েছিল 1 30, পরেরটা হয়েছিল 1 24, এবং 5 নাম্বার যেটা ছিল সেটা হয়েছিল কত, সেটা হয়েছিল হচ্ছে তোমার 1 44। ঠিক আছে, এবার আমাদের এগুলো কি করতে হবে 10টি করে সাধারণ গুণনীয়ক লিখতে হবে। তো আমরা জানি নিয়মটা খুবই সিম্পল, 1 6 নামতা কত 12, 1 6 নামতা কত 18, 1 24, 1 1 হচ্ছে তোমার 30, 1 1 36, পরেরটা কী হবে বলো দেখি, পারো কিনা বলো। হ্যাঁ, 1-এর 42, 1-এর 48, 1-এর 54, পরেরটা হচ্ছে 1-এর 60। ঠিক আছে, এটা কি হবে 1-এর 12,
একের 24, একের 36, 1 48, 1 60, 1 72, 1 84, 1 96, 1 108, 1 120। ঠিক আছে, বুঝতে পারছো? পরেরটা হচ্ছে 1 30, 1 30-এর কী হবে? 1 60, 1 90, 1 120, 1 150, 1 180, 210, 240, 270, 300। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি? 1 24, তাহলে কি হচ্ছে? 1 48, 1 72, 1 96, 1 120, 1 144, 1 168, তারপর হচ্ছে 1 192, মনে হয় আটবে না গো। তারপরে 1 216, আর লাস্টেরটা হচ্ছে 1 240, 1 240। ঠিক আছে, আচ্ছা এবার লাস্টেরটা হচ্ছে 44, 44 হলে কত হয়? 44 দুগুণে 88, 82, 1 132, 1 176, 176, 1 220, 1 264, 1 308, 1 352, 1 396, 396, এটা হচ্ছে 300, আর লাস্টেরটা হচ্ছে 440। ঠিক আছে, এই যে তাহলে 44, 88, 132, 176, 220, এটা 220, 264, 308, 352, 396, 440, প্রতিটাই তো বুঝতে পারছো তাই না? আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রথম। আর দ্বিতীয় কাজ কি ছিল? দ্বিতীয় কাজটা ছিল আমাদের বলছিল, দেখো আমরা দ্বিতীয় কাজটা পড়ে দেখব। দ্বিতীয় কাজটা আমাদের এখানে বলছে যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে 3, 5, 6 ভগ্নাংশ দুটি সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 3, 5 এবং 6 সাধারণ আমাদের গুণনীয়ক করতে হবে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তারপর গসাগু নির্ণয় করো। উভয় ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণনীয়ক নির্ণয় করা হলো তা গসাগু পাওয়া যায়। তো খুবই সিম্পল, আমাদের এখানে আমরা গুণনীয়ক লিখব, তারপর সেখান থেকে সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করব। ঠিক আছে, আচ্ছা তো খুবই সিম্পল। এখানে হচ্ছে আমরা লিখতে থাকি 3, 5, তারপরে কত? 3, 10, তারপরে কত? 3, 10, তারপরে কত? আচ্ছা 3, 10-এর এখানে আর একটা বিষয় থাকে, আমরা যদি এখানে 3, 15 লিখি, তাহলে দেখো এই যে 3 আর 15 কাটাকাটি হয়ে গেলে থাকে কত? কাটাকাটি হয়ে গেলে থাকে এখানে 1, আর এখানে থাকে কত? 5, তাই তো? তো আমরা কাটাকাটি করে আমরা এখানে লিখবো কত? এখানে কাটাকাটি করে আমরা লিখবো হচ্ছে 1/5 লিখবো শুধু। ঠিক আছে, 1/5। পরবর্তীতে দেখো, পরবর্তীতে থাকে 3/20, তারপর হচ্ছে 3/25, তারপর হচ্ছে তোমার 3/30। এবার এখানে খেয়াল করো, এই 3 আর এই 30-এ কাটাকাটি করলে 1, আর নিচে থেকে 10। তো আমরা এই জন্য বাদ দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে 1, 10। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমাদের হচ্ছে কত? 3, 35, 3, 40, 3, 45। আবার দেখো এখানে কাটাকাটি করলে হচ্ছে 3, 1, আর এখানে হচ্ছে 15, তাহলে 1, 15 হচ্ছে, তাই তো? আমরা এটা পুরো না লিখে আমরা শুধু লিখবো 1, 15।
ঠিক আছে, লিখলাম। তারপরে হচ্ছে 3 50, 3 55, তারপরে 3 60, সেম কাটাকাটি হলো, উপরে থাকছে 1, নিচে থাকছে 20। তো আমরা কি করলাম, এইভাবে পুরোটা কেটে দিয়ে আমরা এখানে সরাসরি লিখলাম 1 আর নিচে রাখলাম 20। ঠিক আছে, 20, তাও কাটাকাটি হয়ে গেল। এখানে লিখলাম হচ্ছে 1, 20। ঠিক আছে, তারপর হচ্ছে পরেরটা লিখলাম, তারপরে হচ্ছে 1-এর 20 এখানে দিলাম, তারপর 3-এর কত 65, তারপর দিলাম হচ্ছে তোমার 3-এর 70, তারপর হচ্ছে দিলাম 1-এর 25। কেন 25 দিলাম তো বুঝতেই পারছো, এখানে আমাদের ছিল কত 75, উপরে ছিল 3, 3 আর 75 কাটা দিলে উপর থেকে 1 আর নিচে থেকে 25, তো এইভাবে আসলো 1-এর 25। বুঝতে পারছো, এই যে আমরা লিখলাম 1-এর 25। আচ্ছা, তো এবার আমরা 6-এর 13 দিব। 6-এর 13তে কি কি আসে দেখি। 6-এর 13তে আমরা যে গুণনীয়কগুলো হয় সেটা আমরা পাই কিনা দেখি। 6, 13, তারপরে হচ্ছে তোমার 6, 26, তাহলে হচ্ছে এখানে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 2, এখানে 3 দিয়ে এখানে হচ্ছে তোমার 2 দিয়ে গুণ করলে হচ্ছে 3, এখানে 3, আর এখানে 2 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 13, তার মানে এখানে কত হবে 2-এর 13। ঠিক আছে, তো এই যে আমরা এখানে লিখবো 2-এর 13, 2-এর 13 লিখলাম। পরেরটা আমাদের কত হবে 3-এর 13 রাখলাম, পরে হচ্ছে আমাদের 3-এর 13। আচ্ছা, পরেরটা আমরা কি লিখবো দেখো, পরেরটা খেয়াল করো, পরেরটা হচ্ছে তোমার এখানে 6 হচ্ছে আর এখানে হচ্ছে 39, তো ওখানে কাটাকাটি করলে হচ্ছে দেখো 2 আর এখানে হচ্ছে 13। ঠিক আছে, 13 হচ্ছে এখানে, তার মানে আমরা এটা এইভাবে না লিখে আমরা সরাসরি লিখে দেবো কি, আমরা সরাসরি লিখবো হচ্ছে এখানে যে 2, 13। ঠিক আছে, এই পরেরটা হচ্ছে আমরা লিখলাম 3, 26, ওই আগের মতো কাটাকাটি করে পাইছি। ঠিক আছে, তারপরে 6, 65, 1, 13। ঠিক আছে, তারপরে 6, 91, তারপরে হচ্ছে তোমার 3, 52, 2, 39, 3, 65, তারপর হচ্ছে 6, 143, 1, 26, তারপরে 6, 1, 69, 3। ঠিক আছে, 3, 91, আর একটা হচ্ছে তোমার 2, 65। ঠিক আছে, এইগুলো 10টা আমরা পাইলাম, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15। এখানেও দেখো অতগুলাই লিখলাম, কিন্তু আমাদের কথা দেখো তো এটা এই দুটোর মধ্যে মিল কোথায় আছে, মিল আছে কোথায় জানো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো 3, 65, আর এখানে দেখো 3, 65, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নম্বরে পাইছি, আর এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 নম্বরে। তাহলে আমরা কিন্তু উত্তরে লিখতে পারি কি, উত্তরে লিখতে পারি দেখো, আমরা আমাদের গসাগু কত বললাম 3-এর 65, তাই তো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে গসাগু সমান সমান 3, 65। ঠিক আছে, এটা আমরা লিখলাম, এবং 3, 5 এর জন্য ন্যূনতম 13টি ও 6, 13 এর জন্য ন্যূনতম
10টি গুণনীয়ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে 3-5-এর আমরা যদি 3-5 এর গুণনীয়ক বের করি তাহলে আমাদের 13টি গুণনীয়ক বের করতে হবে, তারপর হচ্ছে আমরা একটা সাধারণ গুণনীয়ক পাবো। আর 6-13 এর জন্য ন্যূনতম 10টি গুণনীয়ক আমাদের বের করতে হবে। এই যে 10টি গুণনীয়ক বের করতে হবে, তাহলে তারপরে যে আমরা একটা সাধারণ গুণনীয়ক পেয়েছি এবং তোমার 3-5-এর ক্ষেত্রে আমাদের কতবার 13টি বের করার পর আমরা প্রথম গুণনীয়ক পেয়েছি, তাহলে এটার মোটামুটি আমরা উত্তর পেয়ে গেলাম। তো এখানে প্রথম দুটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো পরেরটি দেখি কি বলতেছে। আবার চলো আমরা ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার চেষ্টা করি এবং ভগ্নাংশ দুটি হর হবে 13 এর লসাগু 65 এবং সমহর রূপান্তরিত ভগ্নাংশ দুটি হবে 3-এর 5। দেখো 3-এর 5-এ যদি আমরা 65 করতে চাই তাহলে অবশ্যই আমাদের 5কে 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5কে 13 দিয়ে গুণ করা হয় 65 আর 3কে 13 দিয়ে গুণ করা হয় 39। এটা আমাদের নতুন পাইলাম। আবার এখানে দেখো 6 এবং 3কে যদি আমরা 13কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয় 65 এবং 6কে 5 দিয়ে গুণ করলে হয় 30। তো নতুন পাইলাম আমরা এই দুটো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার কি করতে হবে দেখো, হর ঠিক রেখে আমাদের যে হর দুটো ঠিক আছে 65, লব পাইলাম কত 39 আর 30। তো 39 আর 30-এর আমাদের গসাগু বের করতে হবে, যেটা আমাদের হচ্ছে 3। দেখো 39 এবং 30 এই দুটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা কি হবে গুণ করা যাবে, তাই এদের গসাগু হচ্ছে 3। তো এদের যেহেতু 3 হচ্ছে তাহলে আমরা নিচে কত পাইছিলাম, নিচে পাইলাম হচ্ছে 36 আর এই দুটোর হচ্ছে গসাগু পাইলাম কত 3, তাহলে উপরে দিলাম 3। তাহলে 3 36 হচ্ছে 3 5 এবং 6 13 অথবা 39 5 অথবা 30 65 সাধারণ একটি গুণনীয়ক বা গসাগু 3-এর 36। ঠিক আছে, আচ্ছা, এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লবের গসাগু কিন্তু 3, তার মানে যদি ভগ্নাংশ দুটিকে 3 দিয়ে ভাগ করতাম তাহলে যে দুটি ভগ্নাংশ পেতাম সেগুলো হচ্ছে 10-এর 65 13-এর 65। এবার এদের মধ্যে কোনটি বৃহত্তম বলে মনে করো, 10-এর 65 অবশ্যই বড়। গসাগু ন্যূনতম কতটি গুণনীয়ক নির্ণয় প্রয়োজন হয়েছিল। আচ্ছা, এবার তেমন কিছু না, এবার আমাদের ছকের মাধ্যমে বোঝাই দিচ্ছে যে কীভাবে আমরা গসাগু বের করব। প্রথমে প্রদত্ত একটা ভগ্নাংশ থাকবে, ধরো মনে করো এরকম, তারপর তাদেরকে হচ্ছে সমহর ভগ্নাংশ রূপান্তর করতে হবে সমহর করার জন্য যে গুণ করতে হবে, গুণ করলে দেখো দুটির হচ্ছে হর সমান হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, লব দুটি নিব, এই যে 39 আর 30 লব দুটো নেব, নেওয়ার পর এই যে নিলাম, নেওয়ার পর সেগুলোর গসাগু করতে হবে। গসাগু 3 বের করলাম। গসাগু বের করার নিয়ম হচ্ছে এই দুটো এমন একটি সংখ্যা নির্ধারণ করতে হবে যে সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করা যাবে। তো এটা বের করার জন্য খুবই সহজ হচ্ছে এই দুটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যা মিলাইতে হবে। যেমন মনে করো, খেয়াল করো এখানে 39 আর 30, 39 আর 30-এ বোঝা যায় যে 3 দিয়ে ভাগ যায়, কি হয় 3 দিয়ে ভাগ করা যায়, 39কেও 3 দিয়ে ভাগ করা যায়, 3কেও 3 দিয়ে ভাগ করা যায়। দুই দিয়ে কি করা যাবে, 2 দিয়ে 30-এর ভাগ করা যায় কিন্তু 39-এর করা যায় না। 4 দিয়েও করা যায় না, 5 দিয়ে 30-এর যায় ওইটা হয় না, 6 দিয়ে 30-এর যায় ওইটা হয় না, 7 দিয়েও হয় না, 8 দিয়েও হয় না, 9 দিয়েও হয় না, 10 দিয়েও হয় না। 10 দিয়ে 30-এর হয় কিন্তু 39-এর হয় না। তার মানে একমাত্র 3ই এমন সংখ্যা যেটা দুটি সংখ্যাকেই ভাগ করা যাবে। তাহলে আমাদের গসাগু আমরা পাচ্ছি এখানে 3। তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের এখানে হচ্ছে সমহর বিশিষ্ট যে ভগ্নাংশ রূপান্তর করলাম তার হর হচ্ছে 65 আর লব হচ্ছে লবের গসাগু হচ্ছে 3। তো গসাগু আমরা 3 দিলাম আর নিচে দিলাম 65। আচ্ছা, এবার ধাপ 4-এ পেয়েছি সেটি হবে গসাগুর লব। আচ্ছা, যেটা আমরা তোমাদেরকে মুখে মুখে বললাম ওইটা এখানে লেখা আছে, এটা না পড়লেও হবে। তারপর এখানে কি বলা দেখি, এখন একটি বিষয় ভাবো, আমরা কিন্তু পুরো প্রক্রিয়ার উদাহরণ হিসেবে দুটি করে ভগ্নাংশ নিয়ে কাজ করেছি, কিন্তু তুমি চাইলে পূর্বে দেখানো সকল প্রক্রিয়ায় দুটির অধিক ভগ্নাংশ গসাগু করতে পারবা। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে যে আমরা উপরে দুটি নিয়ে করলাম, আমরা চাইলে এই দুটির অধিক 3টি বা 4টি নিয়েও আমরা করতে পারবো। ঠিক আছে, বলতেছি একদম সহজে বলা যায় কোনো নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে আরেকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণ করা। ঠিক আছে,
যে গুণফল পাওয়া যায় সেটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণসংখ্যার গুণিতক, যেমন 3-এর গুণিতকগুলো কি হতে পারে, 3, 6, 9, 12 এভাবে অসীম সংখ্যক। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যা অসীম সংখ্যক, তাহলে উদাহরণ অনুযায়ী 3-এর সাথে গুণ করার জন্য অসীম সংখ্যক পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব। তো আমরা এখানে আমরা কি পেলাম দেখো, এখানে আমাদের বলতেছে যে আমাদের উপরের টুকটাক বুঝতে পারছি আমরা। এখন আমরা দেখব সাধারণ ভগ্নাংশের গুণিতক। সাধারণ ভগ্নাংশের গুণিতক, ঠিক আছে, গুণিতক খুঁজি। গুণিতক কি? গুণিতক মানে লসাগু, তাই তো? গুণিতক কি? আচ্ছা, লসাগু গুণিতক হচ্ছে লসাগুর সাথে সংশ্লিষ্ট। তোমরা সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক সম্পর্কে জেনেছো, আমরা গুণনীয়ক সম্পর্কে জানলাম। চলো এবার আমরা সাধারণ ভগ্নাংশের গুণিতক সম্পর্কে জানি। এবার আমরা একটি খেলা খেলি। ওই প্রথমে আমরা যে খেলা খেলেছিলাম সেম খেলা, একটি পেপারের মাঝখান দিয়ে ভাগলে করলে উপরে পাইলাম হাফ, নিচেও পাইলাম হাফ, এটাই বোঝাচ্ছে। তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাও, তারপর আগের মতো একটি কাগজকে সমান 2 ভাগে কাটো। এইভাবে কাগজটি 2 খণ্ড হলো, প্রতিটি খণ্ডে কিন্তু মূল কাগজের হাফ অংশ। আচ্ছা, অর্থাৎ যতবার তুমি ভাগ দিবা সব প্রতিবারে কি মূল কাগজের হাফ 2 অংশই হবে, হাফ অংশই হবে। অর্থাৎ আমি যদি এখানে আর একটা ভাগ দিই তাহলে এটাও তো হাফ হবে, এটাও তো হাফ হবে, এটাও হাফ হবে, এটাও হাফ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা বোঝাচ্ছে। এবার আরও কিছু কাগজ কেটে এরকম 20টি খণ্ড তৈরি করলাম। খণ্ডের উপরে হাফ লিখে চিহ্নিত করো। এইভাবেই 3টি কাগজ নিয়ে সে কাগজগুলো যথাক্রমে 3, 4, 5 খণ্ড করতে হবে। তাহলে 3 খণ্ড করলে আমরা 1/3 পাবো, 4 খণ্ড করলে আমরা 1/4 পাবো, 5 খণ্ড করলে 1/5 পাবো। এইটাই তো নিয়ম, তাই না? তারপরে দেখো এখানে বলতেছে যে বাকিগুলো নির্ণয় করো। এখন তুমি আরও কাগজ কেটে 1/3-এর মোট 20টি খণ্ড করো, প্রতিটা খণ্ডের 1/3 লিখে চিহ্নিত করো। মানে একবার করে খণ্ড করতে হবে, যে এরকম করে, বুঝছো? এই যেখানে যেটা দেখলাম যে 2বার খণ্ড করে হাফ হাফ করেছি, আবার যখন মাঝখানে আবার খণ্ড করব তখন হাফ হাফ করে লিখবো। এই তো এখানে ওইটাই বলতেছে যে 1/3 এটাকে 20বার খণ্ড করে প্রতিবার এরকম এই যে 1/3 1/3 এভাবে লিখতেই হবে। এটা দরকার নাই, ঠিক আছে, এটা লাগবে না। আচ্ছা, উপরের নিয়ম চিহ্নিত। এবার প্রথমে তোমরা হাফ আকারে খণ্ডগুলো নাও, খণ্ডগুলো ক্রমান্বয়ে পাশাপাশি সাজাবে। আচ্ছা, প্রথমে একটি খণ্ড বসাও, কি পেলে? একটি খণ্ড থাকলে যেটি মূল কাগজের হাফ ভাগই থাকে। এবার আরেকটি খণ্ড নিয়ে ডান পাশে বসাও। এবার কি হলো, দুটি হাফ পাশাপাশি বসেছে। এখন একটি কাগজ এনে দেখো, এই দুটি মিলে একটি কাগজ সমান হয়ে গেল, কারণ দুটি হাফ পাশাপাশি বসা মানে হাফ এর 2 গুণ হয়েছে, অর্থাৎ হাফ গুণ 2 অথবা ইকুয়াল টু সমান সমান 1 অংশ বা মূল কাগজের সম্পূর্ণ অংশ। এভাবে কাগজের হাফ খণ্ডকে পাশাপাশি বসানোর মানে হলো প্রতিবারে গুণ করে যাওয়া। তাহলে এভাবে ক্রমান্বয়ে মোট 20টি খণ্ড বসাও এবং এর পরিপ্রেক্ষিতে নিচের ছক পূরণ করো। আচ্ছা, হাফ সেম দেখো, হাফ হাফ করে করা আর কি, 20টি খণ্ড এভাবে করে, এটা কিছুই না। তো আজকে হচ্ছে আমরা মূলত এটা এই পর্যন্ত তো দেখলাম, তাই না? চিত্র 3.7 এটাও তেমন কিছু না। এখানে বলতেছে বারবার তোমাকে 1 2 1 2 এভাবে লিখতেই হবে, ঠিক আছে? 1 2 1 2 1 2 এভাবে লিখতে হবে। তো এটা আসলে তেমন কিছু না এই ছকটা। তো দেখো, খেয়াল করো আমাদের 70 পেজে যে ছক 3.1 এটা হচ্ছে দেখছো আংশিক পূরণ করা আছে, আর নাই এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পূরণ করব। আনটিল দেন সবাই ভালো থেকো। তো আজকে এই 69 পর্যন্ত পেজই থাকলো। তো নেক্সট ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টি পরিপূর্ণভাবে ডিসকাস করব এবং পাশাপাশি তার একক কাজগুলো করব ইনশাল্লাহ।